ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। কেরলের রানওয়েতে পিছলে যায় দুটুকরো বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত বেড়ে 18। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে যে কোথায় গাফিলতি ছিল, আদৌ কি নেপথ্যে কোনো গাফিলতি ছিল, এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা। গাফিলতিতে এই বিমান দুর্ঘটনা আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন পার্থ ভৌমিক, রয়েছেন প্রাক্তন বিমান চালক ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরী এবং অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই আলোচনায়। অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে অবতরণের সময় অতিরিক্ত গতি কি কাল হলো কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানের, অর্থাৎ সম্ভাব্য কারণ হিসেবে ঠিক কি কি উঠে আসছে এই বিমান দুর্ঘটনায়, দেখবো শুরুতেই, তারপর আলোচনা। কেরলের কোঝিকোড়ে কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান? শুক্রবার রাত থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। ডিজিসিএ সূত্রে খবর, বিমানটি প্রথমে রানওয়ে 28 দিয়ে নামছিল, কিন্তু তখন কিছু সমস্যা হয় পাইলট বিমান নিয়ে ফের উড়ে যান। কিছুক্ষণ পর রানওয়ে 10 দিয়ে নামেন পাইলট, আর তখনই ঘটে যায় দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতে 500 ফুট ওপর থেকে নামার সময় বিমানের গতি হওয়া উচিত 140 নটিক্যাল মাইল প্রতি ঘন্টা। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কোঝিকোড়ে নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানের গতি তার থেকে বেশি ছিল। বিশেষজ্ঞরা বলছেন বিমান সাধারণত নামে হাওয়ার অনুকূলে। বিমানটি যখন প্রথমবার রানওয়ে 28 নামার চেষ্টা করে তখন হাওয়া ছিল প্রতিকূলে, কিন্তু পরে রানওয়ে 10 দিয়ে নামার সময় হাওয়া ছিল বিমানের অনুকূলে। হাওয়ার ধাক্কাতেই কি বিমানের গতি বেড়ে গিয়েছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ডিজিসিএ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির যেখানে মাটি ছোঁয়ার কথা সেই টাচডাউন পয়েন্টে সেটি মাটি ছোঁয়নি। इनकी स्पेशल ट्रेनिंग की जाती है पायलट की, क्योंकि उसको कैसे अप्रोच करना है, कहां पर टच डाउन करना है। अगर उस वहां पे व्हाइट मार्कर लगे होते हैं, अगर मार्कर पे नहीं टच डाउन करेगा तो जहाज को उस रनवे के पहले रोक नहीं सके, सीधा खाई में गिरेगा। ऐसे रनवे पे लैंड करने के लिए स्पेशल स्पीड्स होती है, पायलट हैज टू मेंटेन दैट स्पीड। अगर उस स्पीड से ज्यादा पे लैंड करेगा तो जहाज टेबल टॉप पे रुकना बहुत मुश्किल हो जाएगा। বৃষ্টির জেরে রানওয়েতে জল দাঁড়িয়েছিল বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে রানওয়েতে 12.7 মিলিমিটার পর্যন্ত জল দাঁড়িয়ে থাকলে বিমান এমন ভাবে নামাতে হয় যাতে তার টাচডাউনের পরই মাটি আঁকড়ে ধরে। একে পজিটিভ ল্যান্ডিং বলে। এতে যাত্রীদের ঝাঁকুনি লাগলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আর তা সম্ভব না হলে অ্যাকোয়া প্ল্যানিং করতে হয়, অর্থাৎ রানওয়েতে দাঁড়ানো জলের ওপর দিয়ে পিছলে পিছলে মাটিতে নামাতে হয় বিমান। কিন্তু সেক্ষেত্রে চরম বিপদের ঝুঁকি থাকে, যেমন শুক্রবার ঘটেছে কোঝিকোড়ে। যতটুকু শুনতে পেয়েছি আমি জ্ঞানা ঘুষায়, তো স্পিড ওয়াজ হাই হিয়ার। ও নিশ্চয়ই 3000, 4000 বা 5000 ফিটে টাচ করেছে, আমি জানি না, সেটা দেখে বোঝা যাবে। ম্যাঙ্গালোরের ক্ষেত্রে যেরকম হয়েছে, হ্যাঁ, ম্যাঙ্গালোরে 5000-এ টাচ করেছিল, আমি ছিলাম টিভিতে। ম্যাঙ্গালোরে 5000-এ টাচ করেছিল, তো এখানেও ঠিক সেরকম। যদি কিচ্ছু কাজ না করে তাহলেও 1200 মিটারে বা 1300 মিটারে সে ল্যান্ড করতে পারে। 2000 মিটার ছিল। তাহলে দায় কার? বিশেষজ্ঞদের মতে রানওয়ের অবস্থা পাইলটকে জানান কন্ট্রোলার, তবে অবতরণের সিদ্ধান্ত সম্পূর্ণ পাইলটের। পাশাপাশি বিশেষজ্ঞরা আরো বলছেন 200 ফুট ওপর থেকে রানওয়ে দেখতে না পেলে কখনোই বিমান নামানো উচিত নয়। তাহলে কি পাইলটের সিদ্ধান্ত নিতেই কোথাও ভুল হয়েছিল? अभी जो एयर ट्रांसपोर्ट होता है स्टिल कंसिडर टू बी द सेफेस्ट मोड ऑफ ट्रांसपोर्ट। इसका कारण है कि यहाँ में हम लोग सबसे टॉप प्रायोरिटी देते हैं सेफ्टी को, वेदर इससे ग्राउंड इंफ्रास्ट्रक्चर हो या तो पायलट ट्रेनिंग हो या एटीसी ट्रेनिंग हो। रनवे एक जो यूज होता है दैट इज डिसाइडेड बाय द कंट्रोलर। तो उसमें क्या होता है, कई बार ड्यू टू वेरियस रीजन पायलट भी डिसाइड कर सकता है कि किस रनवे से वो लैंड करना चाहता है। उसके कई कारण होते हैं, कई बार विजिबिलिटी एक रनवे की अच्छी हो सकती है, और भी कई कारण हो सकते हैं जो पायलट डिसाइड करता है विच रनवे यू वांट टू कमेंस एंड अप्रोच। তবে চূড়ান্তভাবে এখন কিছুই বলা সম্ভব নয়। কি কারণে বিমান দুর্ঘটনা ঘটলো, কি করলে তা এড়ানো যেত, সবই স্পষ্ট হবে তদন্ত শেষের পর। সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনার শুরুতে ক্যাপ্টেন ভৌমিক আপনার কাছে আসব। এই যে কারণগুলো উঠে আসছে, তদন্ত এখনো চলছে, আপনার কি মনে হয়? কারণ মানে সমস্যাটা কি রানওয়েতে ছিল, বা পাইলট কো পাইলট যখন কথা বলছেন সেখানে কোনো রকম সমন্বয়ের অভাব ছিল, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল? কোথায় সমস্যাটা ছিল যে কারণে এত বড় একটা দুর্ঘটনা হলো, এতজন মানুষকে আমরা হারালাম?
First of all, my deepest condolence for sad demise of Captain Deepak and other crew as well as passengers. Almost 16 to 18 people died. So next second stage আমি বলবো যে এই সিচুয়েশন অ্যাকচুয়ালি প্রিমেচিওর হবে কমেন্ট করা হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন, বিকজ এজ এ পজিটিভ সাইন ইজ আমরা অলরেডি ব্ল্যাক বক্স পেয়ে গেছি যেটাকে বলে, সেটা ডিএফডিআরও থাকে অ্যাজ ওয়েল এজ ককপিট ভয়েস রেকর্ডার থাকে, দুটোটাই ইনভেস্টিগেশন এজেন্সি অলরেডি রিসিভ করেছে। তো উইল গেট অল ডিটেলস অ্যাবাউট দ্য এক্স্যাক্ট সিনারিও হোয়াট ইজ হ্যাপেন। বাট ফার্স্ট অফ অল আমি বলবো যে আমরা একটু ডিটেলস টেকনিক্যালিও দেখছিলাম, সেখানটায় রানওয়ে সেফটি এরিয়া বলে, রানওয়ে ইন সেফটি রেসাও বলে একটা পজিশন থাকে নর্মালি আফটার ফিনিশিং অফ দ্য রানওয়ে। তো এডিকুয়েট স্পেস অলমোস্ট অ্যাজ পার আইকাও গাইডলাইন্স এস 240 মিটার্স সেফটি মার্জিন দেওয়া থাকে টু স্টপ দ্য এয়ারক্রাফট ইন কেস অফ দিস কাইন্ড অফ সিচুয়েশন অকার্স। বাট এই ক্ষেত্রে একটু স্টাডি করে দেখেছিলাম দিস এন্ড অফ দ্য রানওয়ে নিয়ার অ্যাবাউট 90 মিটার্স আছে, which is also somehow acceptable by ICAO. So that's why this runway is operationable. But few factors weather wise যদি দেখা যায়, একটু দেখা যাচ্ছিল যে ডিউরিং ল্যান্ডিং এক্স্যাক্টলি ম্যাটার কন্ডিশন অফ দ্য এয়ারফিল্ড, rain was going on and সেখানটায় tailwind ছিল almost 13 knots. So this little limitation level of Boeing 737-800 type of aircraft. So as well as I heard about different media as well as little data from Flight Radar 24 also. During approach, last phase of flight, almost 500 to touchdown, it was close to 176 knots, which is quite high. So I don't know why this speed was quite so high, although contributing factors is tailwind was there. So এখন দেখতে হবে exactly why pilot was coming with a little higher speed than normal speed, which is normally supposed to be in practical normal speed during approach 145 knots. তো for understanding for আপনি viewers, গতিটাও একটা কারণ বলছেন, হয়তো হতে পারে যে অতিরিক্ত গতির ফলেও কি হতে পারে। আমি এই বিষয় নিয়েও আলোচনায় আপনার কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো এই যে রানওয়ের জন্যই কি ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওই রানওয়ে বিমান ওঠানামার জন্য যে নিরাপদ নয়, সেটা তো 9 বছর আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তৈরি করা এয়ার সেফটি উপদেষ্টা কমিটির সদস্য মোহন রঙ্গনাথন এমনই রিপোর্ট দিয়েছিলেন। আসুন দেখে নিই, তারপর আসছি আলোচনা। কোঝিকোড়ে দুর্ঘটনার পর টুকরো টুকরো হয়ে যাওয়া এই বিমানের ছবি দেখে আটকে উঠছেন অনেকেই। সেই সঙ্গে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনা কি এড়ানো যেত না? এই প্রসঙ্গে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, কোঝিকোড় বিমানবন্দর যে বিমান ওঠানামার জন্য নিরাপদ নয়, সেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল 9 বছর আগে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তৈরি করা এয়ার সেফটি উপদেষ্টা কমিটির সদস্য মোহন রঙ্গনাথনের দাবি, 9 বছর আগেই তিনি কোঝিকোড় বিমানবন্দর নিয়ে একটি রিপোর্ট জমা দেন, যেখানে বলা হয় বিমান ওঠানামার জন্য এই বিমানবন্দর নিরাপদ নয়। কেরলের 4টে বিমানবন্দরের মধ্যে কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে তুলনামূলক ছোট। এর আগেও বৃষ্টির কারণে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই তথ্য সামনে আসার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, 9 বছরে তাহলে কি ব্যবস্থা নেওয়া হলো? এমন গুরুতর সতর্কবার্তা মেলার পরও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেই বিমানবন্দরে কেন বিমান নামানো হলো? এটা কি জেনে বুঝে অসংখ্য মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া নয়? বিশেষজ্ঞদের মতে যে কোনো টেবল টপ বিমানবন্দরে বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড় বা মালভূমির উপর অবস্থিত এ ধরনের বিমানবন্দরে রানওয়ের পরই থাকে খাদ। সেক্ষেত্রে অবতরণে সামান্য ভুল ত্রুটি হলে বিমান খাদে পড়ার আশঙ্কা থাকে। 2010 সালে এমনই টেবল টপ ম্যাঙ্গালোর বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেদিন এয়ার ইন্ডিয়ার বোয়িং 737-800 বিমানটি দুবাই থেকে আসছিল 166 জন আরোহী নিয়ে। অবতরণের সময় বিমানটি পিছলে রানওয়ের বাইরে জঙ্গলে ঢুকে যায়। ধাক্কা খেয়ে বিমানে আগুন ধরে যায়। বিমানের ভেতরেই পুড়ে মৃত্যু হয় 159 জনের। কেরলের কোঝিকোড় বিমানবন্দরটিও টেবল টপ, সেই সঙ্গে সেখানে অন্যান্য সমস্যাও ছিল বলে অভিযোগ। অনেকে বলছেন, এত কিছুর পরও কেন সতর্ক হলো না কর্তৃপক্ষ? তাহলে তো এতগুলো মানুষকে এভাবে মরতে হতো না, এতগুলি পরিবারকে এভাবে যন্ত্রণার সঙ্গে লড়তে হতো না। এদিকে কেরলে বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে, তাই উদ্ধারকারীদের সেলফ কোয়ারেন্টাইনে গিয়ে পরীক্ষার নির্দেশ দিয়েছে কেরল সরকার। এবিপি আনন্দ।
ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনার কাছে আসবো ঠিক এই জায়গাটা থেকে। যখন 9 বছর আগে সতর্ক করাই হয়েছিল, তাহলে এই ঝুঁকিটা নেওয়া হলো কেন? কারণ রানওয়ে দৈর্ঘ্য ছোট হয়, বোয়িং 777 এবং এয়ারবাস A330 বহু বড় বিমান, এই বিমানবন্দরে ওঠানামা তো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং যেটা আমরা দেখালামও দর্শকদের, এবং আপনি যদি আরো একটু তথ্য সংযোগ করেন, যে উড়ানের পরিভাষায় কোঝিকোড তো টেবিল টপ বিমানবন্দর, সেক্ষেত্রে একটা তো ঝুঁকি থাকেই খাদে পড়ে যাওয়ার। এক্ষেত্রে তাহলে এই ঝুঁকিটা কেন নেওয়া হলো? এতগুলো মানুষের প্রাণ চলে গেল। দেখুন, ঝুঁকি তো আছেই, সব জায়গায় আছে, সে টেবিল টপ মাউন্টেন এয়ারপোর্টই হোক বা যে কোনো নর্মাল এয়ারপোর্টই হোক। এই এয়ারপোর্ট আমরা অনেক দিন ধরেই অপারেট করে আসছি। তাতে 2011-তে কিছু খামতি ছিল, সেই খামতিগুলোতে ওরা রেকমেন্ডেশনস কিছু দিয়েছে, জানি না সেই রেকমেন্ডেশনসগুলোর অনুপাতে ওরা কাজ করেছে কিনা। কিন্তু আমরা 20-25 বছর আগে যখন অপারেট করতাম, তখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের এয়ারবাস 300 অপারেট করতো এই রানওয়েতে, এই এয়ারপোর্ট থেকে। আমরা এয়ারপোর্ট অপারেট করেছি তখন এত ন্যাভিগেশনাল এইডসও ছিল না। এখন শুনেছি দুটো রানওয়েতেই আইএলএস হয়ে গেছে, তবে একটাতে ট্রায়াল আইএলএস আছে। এবং পাইলট ক্যাপ্টেন যে তিনি প্রথমে রানওয়ে 28-এ ল্যান্ড করার চেষ্টা করেছিলেন, ওখানে ল্যান্ড করতে পারেননি, সম্ভবত যেহেতু হাই টেল উইন্ডস ছিল। গো অরাউন্ড করেছেন, করে এবার ঘুরে এসে রানওয়ে 10-তে ল্যান্ড করার চেষ্টা করেছিলেন। কিন্তু যেহেতু ট্রায়াল আইএলএস ছিল, আমি জানি না সেটা অন ছিল কিনা। যদি অন থাকতো তাহলে একটা প্রিসিশন গাইডেড অ্যাপ্রোচ হতে পারত। সেটা না হয়ে আমি জানি না একটা ভিউয়ার অ্যাপ্রোচ করেছেন না একটি ভিজুয়াল অ্যাপ্রোচ করেছেন, যার ফলে হয়েছে কি যে এখানে দি ল্যান্ডিং যে টাচডাউন জোনটা 3000 ফুট ডাউন দ্য রানওয়ে হয়ে গেছে, এবং তাতে সেফটি মার্জিনটা অনেক কমে গেছিল, রিস্কটা অনেক বেড়ে গেছিল। মাত্র 6000 ফুট রানওয়ে বাকি ছিল, 6 থেকে 6500 ফুট রানওয়ে বাকি ছিল টু স্টপ দ্য এয়ারক্রাফট। কিন্তু বুঝতেই পাচ্ছেন যে রিস্ক ফ্যাক্টর অনেক বেড়ে যায়, এবং এটা যদি 500 থেকে 1000 ফুটে যদি ল্যান্ড করতে পারতেন, তাহলে হয়তো এই দুর্ঘটনাটা হতো না। সুতরাং টেবিল টপ মাউন্টেন এয়ারপোর্ট হলেই যে এটা খুব ডেঞ্জারাস হবে, নিশ্চয়ই অন্য নর্মাল এয়ারপোর্ট থেকে ডেঞ্জারাস তো বটেই, এবং নাইট কন্ডিশনসে উইথ ওয়েদার it is definitely a big danger and safety risk is there. কিন্তু আমরা অপারেট করেছি, আমরা যে এমন না যে অপারেট করিনি, কিন্তু সতর্কতা আরো বাড়াতে হবে এইসব এয়ারপোর্ট থেকে অপারেট করতে গেলে। একদম ঠিক এই জায়গাটা থেকে, মানে যেখানে আপনি বললেন যে সতর্কতা আরো বাড়াতে হবে, আমি অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থদা, ঠিক এই জায়গাটা থেকে আপনার কাছে প্রশ্নটা, যেটা উনি আগেও বললেন যে রিপোর্ট তো দেওয়া হয়েছিল, তারপর কতটা নজরদারি করা হয়েছিল, কতটা নজরদারি করা হয়? পার্থদা, দেখুন, এখন ঠিক কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে, একটা হচ্ছে যে যেটা পাইলটরা বলছেন, ওখানে যে অ্যাপ্রোচ স্পিড যেটা ছিল সেটা কাঙ্ক্ষিত স্পিডের চেয়ে বেশি ছিল, সেটা যদি হয় একরকম। আর একটা প্রশ্ন সঙ্গত কারণে উঠবে এই কারণে যে এই টেবিল টপ এয়ারপোর্টগুলো যেহেতু রানওয়ে লেন্থ কম হয়, এবং সেখানে যদি এই বড় বিমান, আপনি যে কথা বলছিলেন, বড় বিমান ওঠানো নামানোর জন্য দরকার হচ্ছে রানওয়ে লেন্থ এন্ড রানওয়ে উইথ, এটার একটা সম্পর্ক ডেফিনেটলি থাকে। ফলে টেবিল টপের লেন্থ ইনডেফিনেটলি এক্সটেন্ড করা যায় না, ফলে এইটাও আপগ্রেডেড হয়েছে। আজ থেকে 15-20 বছর আগে যা ছিল, তারপরে হচ্ছে এটার আপগ্রেডেশন হয়। এবং কেরল এমন একটা রাজ্য, আমি আপনাকে বলছি, এখানে বৃষ্টিপাত বহু অঞ্চলের চেয়ে বেশি হয়, এবং আমার ধারণা কোঝিকোড এয়ারপোর্ট হচ্ছে রানওয়ে পেভমেন্ট যেটা হচ্ছে সাধারণত এটা বিটুমিনাস পেভমেন্ট। তাহলে এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে কনক্রিট রানওয়ে হলে একরকম, বিশেষত তার লঞ্জিভিটি, তার স্কিড রেজিস্ট্যান্স সেটা একরকম হয়, কিন্তু এই বিটুমিনাস রানওয়ে যদি হয়, তাহলে সেক্ষেত্রে মনিটরিং এর প্রয়োজনটা অনেক বেশি হয়। আমার ধারণা সেটা এখানে তাই ছিল। এবং বিশেষত অড ওয়েদারে একটা তো ভিজিবিলিটি প্রবলেম পাইলটদের, সেটা পাইলটরা বলবেন। আমি আমার যে জায়গাটা থেকে বলতে পারি যে ল্যান্ড করার পর যে সে একটা মানে এরোপ্লেন, একটা ফ্লাইট, সে যখন নামার পর হচ্ছে যে স্কিডিং অ্যাকশনটার জন্য, যে ব্রেকিং অ্যাকশনটা দরকার জন্য যে দূরত্বটা রানওয়ে দরকার হয় যাতে ও থেমে যেতে পারতো, তাহলে এখানে উনি থামতে পারলেন না কেন? তার একটা কারণ হচ্ছে তার অ্যাপ্রোচ স্পিড হচ্ছে যে ভয়ঙ্কর রকম বেশি ছিল, আর একটা হচ্ছে যে রানওয়ের উপর দিয়ে যাচ্ছিলেন এবং রানওয়ে কন্ডিশনটা এমন ছিল যে সেই রানওয়ের উপর দিয়ে তিনি সেই স্পিডে এয়ারক্রাফটটাকে দাঁড় করাতে পারেননি। ফলে এখানে একটা ডেফিনিট প্রশ্ন আসবে যে বিশেষত এটা কি বলবো, যে ডিজিসি এর প্রথাই আছে সাধারণভাবে যে এই ধরনের রানওয়েগুলোর কন্ডিশন মনিটরিং, এবং অড ওয়েদারে বিশেষত ইন প্রেজেন্স অফ ময়েশ্চার, যে যদি আমি দেখি টেক্সচার অফ দ্য রানওয়ে, এটা অ্যাবসলিউটলি তার মানে বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করতে থাকে। যখন আপনি গরমকালে যদি বলেন একটা রানওয়ের বিহেভিয়ার, আর একটা বর্ষাকালে বা ধরুন বরফ পড়ছে এরকম একটা সময়, যে সে তখন রানওয়ের বিহেভিয়ার
অ্যাবসলিউটলি ডিফারেন্ট হয়, ফলে সেই জায়গাটা কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর হচ্ছিল কিনা সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে রিপেয়ার, যে কারণে আমি বললাম যে যেখানে অনেক বেশি বৃষ্টি হয় সেখানে বিটুমিনাস সারফেস অনেক বেশি ড্যামেজড হয়, একেবারে ঠিক এই সেই জায়গাটা- নজর দেওয়া হচ্ছিল। কারণ যদি রানওয়ে কোয়ালিটি ইজ আন্ডার কোয়েশ্চেন হয় তাহলে এই প্রশ্নগুলো উঠবে। ক্যাপ্টেন ত্রিভৌমিক, আপনার কাছে আসবো যে প্রথম দুবার ব্যর্থ, তৃতীয়বার অবতরণের সময় বিমান দুর্ঘটনা। আমি বলছি এইরকম একটা সময় সিদ্ধান্ত তো নিতে হয় পাইলটকে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা অবতরণের সময়, এবং এখানে যতবার এই অ্যাপ্রোচ নেওয়া হয় নামানোর সময় এবং আবার নামতে গিয়ে তারপরে আবার উড়ে যান তিনি, আমি বলছি এই সময়টা কতটা ক্রুশিয়াল, কতটা গুরুত্বপূর্ণ? আপনি নিজে পাইলট একজন, আপনি কি বলবেন যে এই সময়টা কতটা ক্রুশিয়াল থাকে, যেখানে এই পাইলটের কথা যেখানে আমরা বলছি দীপক বসন্ত সাথে, তিনি তো এত দিন ধরে তার এতটা অভিজ্ঞতা এবং তিনি বায়ুসেনার প্রাক্তন অফিসার ছিলেন। ক্যাপ্টেন ভৌমিক। ম্যাম, এখানে দু তিনটে ফ্যাক্টর কাজ করে এই ডিসিশন নেওয়ার জন্য। ফার্স্ট অফ অল, কতটুকু ফিউল আছে এয়ারক্রাফটে ডাইভার্জন বা হোল্ডিং করার জন্য এই পুয়ার ওয়েদার কন্ডিশনে। সেকেন্ড অফ অল, দেন রানওয়ে কন্ডিশন কি, রেইন কন্ডিশন কি, ওভারহেড ভিজিবিলিটি কন্ডিশন কি, সমস্ত কন্ডিশনটাকে ডিসিশন মেকিংয়ে কনভার্ট করতে হয়। তো আমি হয়তো মিডিয়া থেকে বলা হচ্ছে 3 বার অ্যাপ্রোচ করেছে, বাট অ্যাকচুয়ালি ফ্লাইট ডেটা রেকর্ডার flightradar.com যদি দেখা যায়, ওয়েব পেজ একটা আছে ডিসপ্লেতে, এয়ারক্রাফটের অপারেশনটা একটু দেখছিলাম, সেখানে অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাপ্রোচ দেখা গেছে রানওয়ে 28, এখন সেকেন্ড অ্যাপ্রোচে হি কন্টিনিউ ফর ল্যান্ডিং। তো আমার মনে হয় 2 অ্যাপ্রোচই করা হয়েছে। তো অ্যাজ অফ নাও আমি যা দেখছি যে স্পিডটা একটু দেখছিলাম, অ্যাপ্রোচ স্পিড ইজ ক্লোজ টু 176 নটস। তো উইচ ইজ কন্ট্রিবিউটিং, যেটা হচ্ছে এক তো টেলউইন্ড বেশি ছিল, এরপর এয়ারক্রাফটের যেটা হচ্ছে যে ভি অ্যাপ্রোচ স্পিড প্লাস টেলউইন্ড দুটো মিলিয়ে 176 নটস ইজ কোয়াইট হাই টু অ্যাপ্রোচ অন সাচ এ স্মল ফেজ অফ রানওয়ে। অ্যান্ড আরেকটা যেটা হয় ম্যাম, যে যদি বৃষ্টি হতে থাকে নাইট কন্ডিশনে, সেখানে রানওয়ে লাইটের মানে ইলুমিনেশনের জন্য অ্যাজ ওয়েল এজ টেবিল টপ রানওয়ে হলে চারদিকে ডার্ক থাকে, পারসেপশন প্রবলেম হয়। তো পারসেপশন প্রবলেমে এক্স্যাক্টলি টাচডাউন পয়েন্ট, এমিং পয়েন্ট যেটাকে বলে আর কি ল্যান্ড করার জন্য, সেই এমিং পয়েন্টটাতে পারসেপশন প্রবলেম হতে পারে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি ওয়ের টাচডাউন হ্যাজ বিন ডান অ্যাকিউরেটলি। আর টাচডাউনের পরে যেহেতু রানওয়েতে বৃষ্টি ছিল, জল ছিল, সেখানে যদি অ্যাকোয়া প্ল্যানিং ক্রিয়েট হয়, দ্যাট ইজ ভেরি টাফ টু স্টপ দ্য এয়ারক্রাফট অন দ্য রানওয়ে ডাইরেকশন, বিকজ অ্যাকোয়া প্ল্যানিং যতক্ষণ স্টপ না হবে। এখন আরেকটা কন্ডিশন হচ্ছে কি, পাইলট যদি অটো ব্রেক অ্যাপ্লাই ইউজটা করে ডিউরিং অ্যাকোয়া প্ল্যানিং কন্ডিশন, তাহলে কিন্তু এয়ারক্রাফট নিজে নিজে ল্যান্ডিংটাকে সেফলি ম্যানেজ করতে পারে। বাট অ্যাকোয়া প্ল্যানিং কন্ডিশনে যদি ম্যানুয়াল ব্রেকস লাগানো হয় তাড়াতাড়ি স্টপ করার জন্য, সেই সময় অনেক সময় হাই স্পিড থাকলে কিন্তু ক্যাপ্টেন রয় চৌধুরী, আপনার কাছে আসবো। এই যে দুটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, সেগুলো থেকে কি কি তথ্য পাওয়া যেতে পারে, এবং আপনি যে একটু যদি বলেন যে এটিসির সঙ্গে পাইলটের এখানে কি সমন্বয়ের কোথাও অভাব ছিল? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, ক্যাপ্টেন রয় চৌধুরী, আপনাকে বলছি। হ্যাঁ, আরেকবার প্রশ্নটা বলবেন। হ্যাঁ, আমি বলছি এক্ষেত্রে আপনার কি মনে হয় এই যে ব্ল্যাক বক্স দুটি উদ্ধার হয়েছে, যেটা আমরা বলি যে এখান থেকে মানে অবভিয়াসলি তার সে থেকে যে তথ্য পাওয়া যাবে তা থেকেই তদন্তের রিপোর্ট হয়তো বেরিয়ে আসবে, আমি বলছি সেটা কতটা গুরুত্বপূর্ণ, কি কি তথ্য পাওয়া যেতে পারে? অবভিয়াসলি ব্ল্যাক বক্স, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং আপনার কনভারসেশনস গুলো, প্যারামিটার্স, 200-300 প্যারামিটার্স বেরোবে, তার থেকে অনেক কিছুই যাচাই করা যেতে পারে যে স্পিড কত ছিল ল্যান্ডিং এর সময়, টেল উইন্ডস ছিল না হেড উইন্ডস ছিল, এবং রানওয়ে কন্ডিশনস কি ছিল, এয়ারক্রাফটের কনফিগারেশন কি ছিল, কোন ফ্ল্যাপস নিয়ে ল্যান্ডিং করেছে, ফুল ফ্ল্যাপস নিয়েছে না ফ্ল্যাপস 3 নিয়েছে, এবং অনেক সবকিছুই ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার বা ডিজিটাল রেকর্ডার থেকে বেরোবে, এবং সেইগুলো যাচাই করেই তারপর একটা সিদ্ধান্তে আসতে পারবে ডিজিসিএ বা অথরিটিজরা যে এটা কেন হলো, কিভাবে হলো, কখন হলো, এবং তার সেই বেসিসে
এটা মানে ডিসিশন আসতে পারবে যে এটা পাইলট এরার হয়েছে না এটা যান্ত্রিকভাবে জন্য হয়েছে নাকি ওয়েদারের জন্য হয়েছে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো, এটা নির্ধারণ করতে পারবে। প্রার্থনা, হ্যাঁ, আমারও নিজের একটা জিনিস মনে হচ্ছে, পাইলটরা তো অনেক জীবন্ত আলোচনা করছেন, একটা জিনিস যে যখন ল্যান্ড করছে সেই সময় রানওয়ে সারফেসে যে জল আছে, এবং ওনারাও বললেন যে যখন চাকাটা যেটা নামছে তাহলে এই দুটোর কন্ট্যাক্টে যদি জল ঢুকে যায় অনেক বেশি পরিমাণে, এবং তখন যে প্রেশারটা জেনারেট করে বেসিক্যালি সেটা উল্টো একটা লুব্রিকেটিং অ্যাকশনের মতো হয়, ব্রেকিং অ্যাকশনের বদলে। ফলে তখন এই যে রিকোয়ার্ড ব্রেকিং ডিস্টেন্স বলতে যা বোঝায় সেটা তো এমনি কম টেবিল টপের ক্ষেত্রে, আমি একটু বুঝে নিতে চাইবো, আর একটু অসুবিধা, বাড়তি অসুবিধার মধ্যে পড়ে এবং থামানো খুব মুশকিল হয়, মানে নিয়ন্ত্রণহীন হয়ে যায়, মানে ইনফ্যাক্ট এয়ারক্রাফটটা, সেটা এক্ষেত্রে হয়ে গেলেও যেতে পারে। কিন্তু আবার বলছি সেক্ষেত্রে আমার যা যতটুকু বিদ্যে তাতে হচ্ছে যে রানওয়ে কোয়ালিটি সেখানেও তারও একটা ভূমিকা আছে, যে যে এয়ারক্রাফট আসছিল ওটা 2 বছরের পুরনো, খুব বেশি পুরনো নয়, বিশেষত কন্ট্যাক্ট অফ টায়ার এন্ড পেভমেন্ট, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ইস্যু। অবশ্যই এই বিষয়গুলো নিশ্চয়ই খতিয়ে দেখা হবে, তদন্তে উঠে আসে তদন্তে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এর পরের আলোচনা নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।